যে আমাদের এই উপমহাদেশে আমরা কিন্তু জি হুজুর করতে আমরা পারদর্শী, এবং আমরা এই এবং এইটার কারণে যিনি ক্ষমতায় থাকেন এবং তাকে অয়েলিং করার জন্য, তেলবাজি করার জন্য, আমরা কোনো না কোনো ফর্মে বেনিফিট নেওয়ার জন্য আমরা কিন্তু ওই দিকে ঝুঁকে পড়ি। যে উনি ক্ষমতাচ্যুত হবেন না, কারণ গত 15 বছরে তাকে ক্ষমতাচ্যুত করা যায় না, এবং কত অসহায় ভাবে অপোজিশন, কত অসহায় ভাবে 2018 সালে দিনের ভোট তারা রাতে করে ফেললেন, এবং অপোজিশন পার্টি কিন্তু এই নির্বাচনের পরে একটা হরতাল অবরোধ কিন্তু দেয়নি, গুম করে খুন করে, সেটা তো আপনাদের বিষয়। আমরা জনগণ, আমরা চাই, আমরা আপনাদের উপর আস্থা রেখেছি, আমরা 95% জনগণ আপনাদের ডাকে আমরা ভোট দিতে যাই না, কারণ আপনাদের নেতা, আপনাদের অপোজিশন পার্টির যে নেতৃত্ব, তারা বলেছিল যে আপনারা ভোট দিতে এসেন না, আপনারা পরিবারের সাথে সময় দিন। আমরা পরিবারের সাথে সময় দিয়েছি, 95% জনগণ ভোট দিতে আসে না। যে সকল মিডিয়া যদি একাকার হয়ে যেয়ে থাকে, তাহলে তো এটা সরকারের একটা সফলতা। তাহলে বিরোধীরা কেন এটাকে বিভক্ত করতে পারছে না? তাহলে এটা তো বিরোধীদের ওই ব্যর্থতা। এখন কথা হচ্ছে, পীরজাদা শহীদুল ইসলাম ভাই, আমাদের যে ডিএনএ আমাদের কিন্তু প্রবলেম হচ্ছে। 18 কোটি জনগণ এবং এই ভারত উপমহাদেশে আমরা যারা আছি, আমাদের কম বেশি কিন্তু ডিএনএ প্রবলেম। এবং আমরা কিন্তু যেখানে পানি যেদিকে গড়ায়, উপর থেকে তো গড়াই, তো আমরা কিন্তু উপরের দিকে সবাই কম বেশি থাকতে চাই। আর ওইটা যদি না হতো, তাহলে তাহলে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার যে বাহিনী ছিল, তার কিন্তু 100 ভাগের 1 ভাগ ছিল ইংরেজ বাহিনী, কিন্তু সেই নবাব সিরাজউদ্দৌলার বাহিনী কিন্তু পরাস্ত হয়েছিল। কেন পরাস্ত হয়েছিল? ওখানে কিন্তু ছিল ঘসেটি বেগম, ওখানে ছিল রায়দুল্লাহ, ওখানে ছিল জগৎ শেখ, ওখানে ছিল মীর জাফর। আর আপনি যদি দেখেন, আপনি যদি ইতিহাস দেখেন, ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন, তাহলে আপনার লক্ষণ সেন ছিল প্রথম বাঙালি, যিনি বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়েছেন, সেটি হলো 1178 থেকে 1208 খ্রিস্টাব্দ। এর পরে কিন্তু কোনো বাঙালি নেতা বাঙালি জাতিকে নেতৃত্ব দেয় না। ওয়েস্ট বেঙ্গল বলেন, ইস্ট বেঙ্গল বলেন, কেউ কিন্তু নেতৃত্ব দেয় নাই। যারা এখানে নেতৃত্ব দিয়েছে তারা। লক্ষণ সেন বাঙালি ছিলেন না, তিনি দক্ষিণ ভারত থেকে আগত। লক্ষণ সেন, বলরাম সেন, বিজয় সেনের সবাই দক্ষিণ ভারত থেকে আগত। আচ্ছা, আমি ডক্টর কলিমুল্লাহর সাথে আমি ওই বিতর্কে যাচ্ছি না। যদি উনি বাঙালি না থেকে থাকেন, তাহলে আরো ভালো কথা। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তাহলে আরো পুরানো ইতিহাসের দিকে যদি যান, তাহলে দেখবেন সেক্ষেত্রে এই বাঙালি জাতিকে কোনো বাঙালি নেতৃত্ব দেয় নাই। এখন যেহেতু বাঙালি নেতৃত্ব দেয় নাই, এটা আমি কারণ বিশ্লেষণ করতে, যে আমার কাছে যেটা মনে হয়, আমার যেটা ব্যাখ্যা বিশ্লেষণ, যে আমাদের এই উপমহাদেশে আমরা কিন্তু জি হুজুর করতে আমরা পারদর্শী, এবং আমরা এবং এইটার কারণে যিনি ক্ষমতায় থাকেন এবং তাকে অয়েলিং করার জন্য, তেলবাজি করার জন্য, আমরা কোনো না কোনো ফর্মে বেনিফিট নেওয়ার জন্য আমরা কিন্তু ওই দিকে ঝুঁকে পড়ি, এবং এটা আমাদের ডিএনএ বা অস্থিমজ্জার সমস্যা। এই কারণে আমাদের ক্যাপ্টেন মারুফ যেটা বলেছেন, যে প্রথম আলোর মতো এত পত্রিকা, যেটা সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে, তারাও কিন্তু সরকারের সাথে একাকার হয়ে গিয়েছে। তো এখন অন্য পত্রিকা, আপনি যেটা পীরজাদা শহীদুল ইসলাম ভাই যেটা বললেন, যে তাহলে অপোজিশন কেন এটাকে বিভক্ত করতে পারছে না? তো অপোজিশন এটা বিভক্ত করতে পারছে না কারণ অপোজিশনের কাছে তো মধু নাই। কারণ এই যে আমাদের যে অনলাইন বা আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের যে সমস্ত টিভি চ্যানেলে কথাগুলো বলেন, যারা জানেন যে উনি 198% অসত্য কথা বলছেন, উনি জানেন যে এটা মিথ্যা কথা, উনি জানেন যে এটা বিভ্রান্তিমূলক বক্তব্য, কিন্তু উনি কেন বলছেন? উনি বলছেন যে উনি এই অসত্য, এই বিভ্রান্তিমূলক, এই মিথ্যা বক্তব্য দিয়ে উনিও কিন্তু প্রকারান্তরে কিন্তু সরকারের কাছ থেকে কোনো না কোনো বেনিফিট উনি নিতে চাচ্ছেন এবং নেওয়ার চেষ্টা করছেন। আদারওয়াইজ একটা সচেতন মানুষ হয়তো অনেকে স্ব ফিল্ডে কিন্তু তার অবদান আছে, এবং হয়তো লার্নেড, অনেক শিক্ষিত, কিন্তু আপনি দেখবেন উনি 98% উনি জানেন, উনি নিজেও জানেন এটা মিথ্যা কথা, এটা অসত্য কথা, এটা বিভ্রান্তিমূলক বক্তব্য, তারপরে কিন্তু উনি দিয়ে যাচ্ছেন। এই কারণে বিরোধী রাজনৈতিক দল এদেরকে বিভক্ত করতে পারে নাই। আমি আশা করি যে আমাদের পীরজাদা শহীদুল ইসলাম ভাই যে বক্তব্য আমি জবাব দিতে পেরেছি। আর আরেকটা যে কথা, যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের কেন নিষেধ করলো হাসিনা আক্তার, এটা আপনাকে বুঝতে হবে। এখানে আমি ভেবেছিলাম যে একজন ইকোনমিক অ্যানালিস্ট থাকলে ভালো হতো, যে কেন বাংলাদেশ ব্যাংক এটা করছে। এখন সরকারের কাছে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। সরকার কিন্তু এখন বিএনপি, জামাত বা 63টা দলকে নিয়ে কিন্তু ভাবছে না, কারণ সরকার জানে যে তার সাথে ভারত আছে, সরকার জানে যে তার সাথে পার্শ্ববর্তী গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের
মানে আনাচে কানাচে কাজ করছে, তাহলে সরকার জানে এই 63টা দলের সাথে যদি আমার 18 কোটি জনগণের 15 কোটি জনগণের যদি রাস্তায় নামে, তাহলে শেখ হাসিনা নিশ্চিত যে উনি ক্ষমতাচ্যুত হবেন না। কারণ ওনার সাথে সেনাবাহিনী আছে, ওনার সাথে পুলিশ আছে, ওনার সাথে বিডিআর আছে, ওনার সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, ওনার সাথে সবাই আছে। তাহলে এটা তো একটা অসম যুদ্ধ। ওনারা তো সব অস্ত্র নিয়ে রাইফেল নিয়ে স্টেন গান নিয়ে মেশিন গান নিয়ে বসে আছে। তাহলে 15 কোটি জনগণ তো একটা অসম যুদ্ধে খালি হাতে আসবে। সেক্ষেত্রে উনি জানেন যে উনি ক্ষমতাচ্যুত হবেন না, কারণ গত 15 বছরে তাকে ক্ষমতাচ্যুত করা যায় না। এবং কত অসহায় ভাবে অপোজিশন কত অসহায় ভাবে 2018 সালে দিনের ভোট তারা রাতে করে ফেললেন, এবং অপোজিশন পার্টি কিন্তু এই নির্বাচনের পরে একটা হরতাল অবরোধ কিন্তু দেয় নাই। কেন দেয় নাই সেই ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাচ্ছি না। আবার দেখেন 2024 সালের 7ই জানুয়ারির পরে এই যে প্রায় 4 মাস বা 3.5 মাস কিন্তু নির্বাচন হয়েছে, এরপরেও কিন্তু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে বিরোধী নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু আমরা হরতাল অবরোধ বা কোনো ধরনের আন্দোলন কিন্তু আমরা দেখি নাই, আদার দেন অহিংস আন্দোলন, গান্ধীবাদীর যে অহিংস আন্দোলন, সেটা মানে ওইভাবেই যাচ্ছে। কিন্তু এখন সরকারের যেটা ভয় সেটা হলো আক্ষরিক অর্থে কিন্তু অর্থনীতি ভয়। শেখ হাসিনা এখন যেটা ভাবছে যে আমি যদি ক্ষমতাচ্যুত হই, তাহলে আমি অর্থনীতির কারণে কিন্তু ক্ষমতাচ্যুত হব। আমি হাসিনা আক্তার এর আগের আমি আপনার টক শোতে এসে বলেছিলাম যে ক্ষমতা পরিবর্তনের বৈধ পন্থা হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া আর কোনো মাধ্যমে বৈধভাবে ক্ষমতার পরিবর্তন সম্ভব না। কিন্তু শেখ হাসিনা তো গত 15 বছরে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছে। তাহলে নির্বাচন ব্যবস্থা যদি ধ্বংস হয়ে থাকে, তাহলে কি ক্ষমতার পরিবর্তন হবে না? ক্ষমতার পরিবর্তন হবে। আপনি যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি আপনি দেখেন যে সমস্ত স্বৈর শাসকরা ক্ষমতাচ্যুত হয়েছে, নির্বাচন ছাড়াও আরো 3টি মাধ্যম আছে। একটা হচ্ছে সেনা অভ্যুত্থান, একটি হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান বা জুডিশিয়াল কু, আর 3 নম্বর হলো রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে গণ অভ্যুত্থান। কিন্তু গত 15 বছর ধরে আমার পার্শ্ববর্তী দেশের সহায়তায় এবং আমার শেখ হাসিনা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সেনাবাহিনী দিয়ে আমার এই গত 15 বছরে বাকি যে 3টি পন্থা বললাম, 3টি পন্থারও কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে। আমার যেহেতু সময় কম, আমি অত ডিটেল চাচ্ছি না। আমরা কিন্তু গত 15 বছরে আমরা 4 জন সেনাপ্রধান কিভাবে ভারতের সহায়তায়, ভারতের প্রেসক্রিপশনে এই শেখ হাসিনাকে 2008 সালে ক্ষমতা এনেছে, 2014-তে ক্ষমতা এনেছে, 2018-তে ক্ষমতা এনেছে, 2024-এ ক্ষমতা এনেছে। আমি যেটা আগের টকশোতে আপনাকে আলোচনা করেছিলাম কিভাবে 4 জন প্রধান বিচারপতি এস কে সিনহা, এবিএম খায়রুল হক, প্রধান বিচারপতি যে মাহমুদ হোসেন এবং বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, তারা কিভাবে সংবিধানের ওই যে ব্যাখ্যা দিয়ে বা সংবিধানের মাধ্যমে থেকে বা একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা কন্টিনিউশন করছে, এবং তারা যে নির্লিপ্ত, এবং তারা যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আমাদের সংবিধানের 106 ধারা অনুসারে সংবিধানের ব্যাখ্যাকারী, কিন্তু আমরা কিন্তু এই গত 15 বছর ধরে আমরা কিন্তু তাদেরকে চুপ থাকতে দেখেছি। তার মানে প্রকারান্তরে তারা কিন্তু এই সরকার যে অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা কন্টিনিউশন করছে, তারা কিন্তু এটা সহায়তা করে গিয়েছে এবং যাচ্ছে। তো তার মানে সেনা অভ্যুত্থানের কোনো সম্ভাবনা নাই, জুডিশিয়াল অভ্যুত্থানের কোনো সম্ভাবনা নাই, গত 15 বছর ধরে আমরা দেখেছি। এবং বাস্তব সত্য হচ্ছে গত 15 বছর ধরে আমাদের 63টা দল, বিএনপির নেতৃত্বে যে 63টা দল, তারা ওই ব্যর্থ এবং তারা গণ অভ্যুত্থান ঘটাতে পারে নাই। এখন আমার ক্যাপ্টেন মারুফ ভাই তো বলতে পারে যে 63টা দল আমাদেরকে তো রাস্তায় নামতে দেয় না, আমাদেরকে তো গুলি করে, আমাদেরকে তো খুন করে, আমাদেরকে তো গুম করে, আমাদের ঘরে তো আয়না ঘরে নিয়ে আটকে রাখে। তো সেটা আয়না ঘরে নিয়ে আটকে রাখে, গুম করে, খুন করে, সেটা তো আপনাদের বিষয়। আমরা জনগণ, আমরা চাই, আমরা আপনাদের উপর আস্থা রেখেছি। আমরা 95% জনগণ আপনাদের ডাকে আমরা ভোট দিতে যাই না, কারণ আপনাদের নেতা, আপনাদের অপোজিশন পার্টির যে নেতৃত্ব, তারা বলেছিল যে আপনারা ভোট দিতে এসেন না, আপনারা পরিবারের সাথে সময় দিন। আমরা পরিবারের সাথে সময় দিয়েছি, 95% জনগণ ভোট দিতে আসে না। তার মানে রেজাল্ট হচ্ছে আপনারা ব্যর্থ। এখন এইটার পিছনে ব্যাখ্যা বিশ্লেষণ হাজারো থাকতে পারে। তার মানে গণ অভ্যুত্থান হচ্ছে না, তার মানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন বন্ধ, সেনা অভ্যুত্থান বন্ধ, জুডিশিয়াল অভ্যুত্থান বন্ধ, রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে গণ অভ্যুত্থান আপাতত বন্ধ। তাহলে এখন শেখ হাসিনা ভয় কি পাচ্ছে? শেখ হাসিনা ভয় পাচ্ছে হলো অর্থনীতি। আপনাকে জাস্ট একটু স্ট্যাটিস্টিক দিই আপনাকে। স্ট্যাটিস্টিকটা হচ্ছে আপনার অগাস্ট 2021 বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট রিজার্ভ ছিল, সেটি ছিল $48.6 বিলিয়ন। এটি ছিল এ যাবৎকালের বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট $48.6 বিলিয়ন।
এই মুহূর্তে গত এপ্রিলের 22 তারিখ, এপ্রিল 22, 2024 বণিক বার্তার যে নিউজ, সেখানে হচ্ছে রিজার্ভ $14.7 বিলিয়ন এসেছে, এটা বাংলাদেশ ব্যাংক স্বীকার করেছে। যদিও গত 15 দিন বা 1 মাস ধরে আমি অনেকগুলো টক শোতে বলেছি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আক্ষরিক করতে $12 বিলিয়ন নিচে, $12 বিলিয়ন নিচে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে 19 বিলিয়ন ডলার বা অ্যারাউন্ড $20 বিলিয়ন। এটা কিন্তু মিথ্যা কথা, এটা কিন্তু মিথ্যা কথা, বা জনগণকে শুধু আশ্বস্ত করা। আপনার এপ্রিল 22, 2024 বণিক বার্তার যে নিউজ, তারা এখন স্বীকার করেছে যে নিট রিজার্ভ $14.7 বিলিয়ন। তাহলে 48.6 এবং 14.7, আপনি দেখেন এই গত 32 মাসে আমার $34 বিলিয়ন কিন্তু হাওয়া হয়ে গেছে, নাই। তার মানে অন অ্যান এভারেজ কিন্তু $1.25 বিলিয়ন আমার কিন্তু কমে যাচ্ছে। তার মানে আমার ডলার যেভাবে বাড়ে আর ডলার যেটা কমে, আমার যদি বাজার মূল্য ঠিক রাখতে হয়, জনগণের যে 4টা পদ্ধতি বললাম, এই 4টা পদ্ধতিতে শেখ হাসিনা নিশ্চিত যে এই 4টা পদ্ধতির মাধ্যমে উনি ক্ষমতাচ্যুত হচ্ছেন না, তাহলে আপনাকে জনগণের গণ অভ্যুত্থানকে ঠেকাতে গেলে বাজারটা আপনাকে ঠিক রাখতে হবে। তো বাজার মূল্য ঠিক রাখতে হলে তাকে প্রতি মাসে $1 থেকে $100 বিলিয়ন আপনাকে ঘাটতি আছে সরকারের। তো এই ঘাটতি যদি এইভাবে কন্টিনিউ করে এবং বাজার যদি ঠিক রাখতে হয়, জনগণের গণ অভ্যুত্থান যদি আপনাকে ঠেকিয়ে রাখতে হয়, তাহলে আগামী 10 থেকে 12 মাসের ভিতর এই $12 বিলিয়ন কিন্তু শূন্য হয়ে যাবে। 12 মাসও লাগবে না, কিন্তু 8 থেকে 10 মাস। আমার যেটা ধারণা, এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম কোয়ার্টারে আপনার রিজার্ভ হয়ে যাবে শূন্য, এবং এটা শ্রীলঙ্কা এবং পাকিস্তান হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমার একটা জিনিসের দাম 5 টাকার জিনিস হবে 25 টাকা, 500 টাকার জিনিস হবে 2500 টাকা। পাকিস্তানে এই মুহূর্তে $1 সমান 350 রুপিস, এক পাউন্ড সমান 400 রুপিস। তাহলে শেখ হাসিনা ভাবছে যে তাহলে যদি এইটাই যদি কন্টিনিউ করে এবং সাংবাদিকরা যদি এই নিউজগুলো আগে দিয়ে দেয়, তাহলে গণ অভ্যুত্থানটা কি আরো আগে হয়ে যাবে কিনা, এই কারণে কিন্তু তাদের এই নিষেধাজ্ঞা, এবং শেখ হাসিনার যে সরকার, তারা কিন্তু এই ভয়গুলো পাচ্ছে। আমি কিন্তু হাসিনা আক্তার আপনাকে 15-20 দিন আগেও বলেছি যে আমার কিন্তু বাংলাদেশ ব্যাংকে কিন্তু আমাদেরও বন্ধু বান্ধব আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমার IBA গ্রাজুয়েট, আমি IBA থেকে পাশ করা, MBA করা, সেও MBA করা, সে আমার থেকে 2-3 ব্যাচ আগে ছিল, সিনিয়র ছিল। বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর বা ডেপুটি গভর্নর লেভেলে আমাদের বন্ধু বান্ধব আছে। আমরা কিন্তু কম বেশি কিন্তু অরিজিনাল খবরটা পাই। তার মানে আমি আপনাকে 15 দিন আগে বলেছিলাম $12 বিলিয়ন নিচে, এটা হয়তো আরো কমে গিয়েছে, আমার ধারণা $10 বিলিয়ন। কারণ সরকার নিজেই স্বীকার করছে যে এখন $14.7 বিলিয়ন আছে। তার মানে আপনি আকুর পেমেন্ট প্লাস অন্যান্য পেমেন্ট যদি এগুলো আপনি বাদ দেন, তাহলে আক্ষরিক করতে দেখা যাবে $10 বিলিয়ন নিচে নেমে এসেছে। এই সমস্ত কারণে আমার কাছে যেটা মনে হয়, সাংবাদিকদেরকে যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে, যাতে সাংবাদিকরা এই সমস্ত নিউজগুলো আগে এটা পাবলিশ করে, যাতে গণ অভ্যুত্থানটা আগে না হয়ে যায়। মানে শেখ হাসিনার লোকজন তো এখনো ভাবছে যে আরো অ্যাটলিস্ট 1 বছর তো ক্ষমতায় আছি, 1 বছর ক্ষমতায় থেকে আমরা যা পারি একটু লুটপাট করি, কিন্তু এটা যদি আগে অভ্যুত্থানটা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার তো লুটপাটের পরিমাণটা কমে যাবে। এইটা ছাড়া সাংবাদিকদের এখন নিষেধাজ্ঞা দেওয়া আর কোনো অর্থ থাকতে পারে বলে আমার কাছে মনে হয় না। আপনি দেখেন স্টক এক্সচেঞ্জে সেখানেও কিন্তু যারা গ্রাহক, তারা কিন্তু মানববন্ধন করেছে। তার মানে আমরা ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন গুলো আছে, ফাইন্যান্সিয়াল যে ইন্ডিকেটর গুলো আছে, সবই কিন্তু নিম্নমুখী। আমার বক্তব্য না, CPD, সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারা কিন্তু ইলেকশনের আগে যে গবেষণা রিপোর্ট দিয়েছিল, সেখানে কিন্তু বলেছিল যে গত 15 বছরে 82,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, এবং 1,50,000 কোটি টাকা খেলাপি ঋণ হয়েছে, যেটা আদায়যোগ্য না। তার মানে আমার 2.5 লক্ষ কোটি টাকা গত 15 বছরে কিন্তু হাওয়া হয়ে গেছে। CPD, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এরা কিন্তু ইলেকশনের পরপরই প্রথম সপ্তাহে তারা আরেকটা গবেষণার প্রতিবেদন তারা দিয়েছিল, এবং তারা সেখানে বলেছে যে আমাদের ঋণের পরিমাণ এখন $100 বিলিয়ন, এবং আমাদের বিদেশি ঋণ এবং আমাদের আভ্যন্তরীণ ঋণ, এটা মিলে আমাদের পার হেড জনগণের প্রতি 1.5 লক্ষ টাকা করে ঋণের ওই বোঝা আপনার আমার সবারই। এবং সরকার এখন এই ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্য, সরকার তার যারা লেসপেন্সার আছে তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য, যে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, MP সাহেব, সরকার 15 দিন আগে আবার চুক্তি করেছে ওয়ার্ল্ড ব্যাংক, ADB এবং জাপানের সাথে, আরো $10 বিলিয়ন উনি ঋণ নেবেন
যেটা দিয়ে উনি প্রজেক্ট ডেভেলপমেন্ট করবেন। তার